দিস কোয়েশ্চেন ইজ দ্য মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন ভাই। ভাই এক্স বলতে আবার কেউ ভাবুক হয়ে পড়িস না যেন, হ্যাঁ? এক্স মানে একটা পরমাণু। ঠিক আছে, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ফার্স্ট সেমিস্টার প্রায় চলে গিয়েছে এবং এই ফার্স্ট সেমিস্টারটার জন্য অনেকে অনেক রকম ভাবে প্রস্তুত হয়েছে। কেউ কেউ হয়তো খুব ভালো প্রস্তুতি নিয়েছে, কেউ কেউ হয়তো একটুখানি মডারেট, আবার কেউ একদমই পড়তে শুরু করেনি। যাই হোক, তোদের সবার জন্য তোরা অলরেডি জানিস আমি আমার চ্যানেলের মধ্যে তোদের রিকোয়েস্ট মতো কেমিক্যাল বন্ডিং এর ফুল ভিডিও 3.5 ঘন্টারও বেশি সেটা দিয়ে দিয়েছি। তোদের জন্য আমি পুরো পরমাণুর গঠন উইথ প্রবলেমস করিয়ে দিয়েছি। তোদের জন্য আমি রিসেন্টলি দিয়ে দিয়েছি প্রি ব্লকের গ্রুপ নাম্বার 14, যেখান থেকে ওটা পড়লেই তোরা মোটামুটি 2-3 নাম্বার এমনি বাড়িয়ে নিতে পারছিস। তোদের জন্য মূল কনসেপ্টের এমন একটা কম্প্যাক্ট ভিডিও দিয়েছি যেটা দেখে নিলে তোর মূল কনসেপ্টের ওর বাইরে আর কোনো প্রশ্ন আটকাবে না। যারা যারা আমাদের পেড ব্যাচের মধ্যে পড়িস তাদের তো অলরেডি সব চ্যাপ্টার ফিনিশ হয়ে গিয়ে প্রবলেম প্র্যাকটিসই চলছে, তারা সবকিছু পেরে যাবে। যারা অন্যান্য জায়গাতে ভালো করে পড়েছিস তারাও সবকিছু পেরে যাবি ভাই। পড়াটা ম্যাটার করে, টিচার ম্যাটার করবে না তোর কাছে। তুই যদি নিজে ভালো করে পড়ে থাকিস তাহলে তুই যে কোনো টিচারের কাছে পড়ে নাম্বার পেতে পারিস। আলটিমেটলি তোকেই পড়তে হবে ভাই। টিচার শুধুমাত্র তোকে কিছু কিছু জায়গা ধরিয়ে দিতে পারে, এবার তোর যে টিচারের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তুই সেই টিচারের কাছে পড়বি, পরিষ্কার কথা ভাই। আর যারা যারা কিছু পড়িসনি তারা আমার চ্যানেলের মধ্যে থাকা সমস্ত ভিডিওগুলোকে তাড়াতাড়ি করে দেখে প্রবলেম প্র্যাকটিসের মধ্যে চলে আয়। তোদের জন্য অলরেডি একটা সেট অফ প্রবলেম প্র্যাকটিস আমি দিয়ে দিয়েছিলাম, যেটা প্রচুর ছেলে মেয়ে দেখেছিস, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তোদের সবার ভালো হচ্ছে ভাই আস্তে আস্তে। এবার একটা কথা বলছি, এই যে সেকেন্ড প্রবলেম সেটটা আমি দিচ্ছি, তুই এইটুকু শিওর থাক, এই 1 নম্বর 2 নম্বর থেকে আমি 10 নম্বর পর্যন্ত যে প্রবলেম সেটগুলো দেবো সেগুলো যদি তুই করে চলে যেতে পারিস, এর বাইরে তোর পরীক্ষায় কিচ্ছু আসবে না, কোনো কনসেপ্ট তোর বাইরে থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো চল আর কথা না বলে শুরু করা যাক। আচ্ছা, যারা যারা আমার চ্যানেলের মধ্যে প্রথমবার এসেছিস তাদেরকে একটুখানি বলে রাখি, তুই পুরো ভিডিওটা দেখ। তোর যদি কনসেপ্ট গুলোকে ভালো লাগে তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর এবং ভিডিওটাকে একটা লাইক করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস ভাই। বুঝতেই পারছিস চ্যানেলটা একটু নতুন, ওই জন্য বলতে হচ্ছে একটু। চল এদিকে দেখ, বলে দিয়েছে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে 1 মোল মিথেনের মধ্যে কি আছে। আমি তোকে একটা কথা বলছি, যারা যারা আমার মূল কনসেপ্টের ভিডিওটা দেখেছিস তাদের এইসব প্রশ্নে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু আমি তোকে একটা কথা বলি, যারা দেখিসনি তারা একটু মন দিয়ে শোন। এই যে তোকে বলে দিয়েছে না 1 মোল মিথেন, তুই 1 মোল ফল ধরিস না ভাই। তুই প্রথমে আমাকে একটা কথা বল, তুই ধর একখানা মিথেন নিয়েছিস, জাস্ট ওয়ান, একটা মিথেন। তোকে যদি আমি বলি এই একটা মিথেনের অণুর মধ্যে কতগুলো কার্বনের পরমাণু আছে, তুই বলবি দাদা কার্বন পরমাণু রয়েছে একটা। আচ্ছা, কতগুলো হাইড্রোজেনের পরমাণু রয়েছে? হাইড্রোজেনের পরমাণু রয়েছে 4টে। তাহলে তুই তো নিজেই বললি যে একটি মিথেন অণুতে 4টি হাইড্রোজেন পরমাণু থাকে, তুই নিজে বলেছিস। তাহলে তুই আমাকে একটা কথা বল, তোকে কত মোল মিথেন দিয়ে দিয়েছে? তুই বলবি দাদা 1 মোল। আরে 1 মোল মানে কি? 1 মোলটা তো জাস্ট একটা নাম্বার। কি নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার। ওটাকেই তো 1 মোল হিসেবে লেখা হয়েছে শর্ট ফর্মে। খেয়াল কর, যদি একটার মধ্যে 4 গুণ অর্থাৎ 4খানা থাকে, তাহলে যদি তুই 1 মোল মিথেন নিয়ে নিস তাহলে তার মধ্যেও তার 4 গুণ অর্থাৎ 4 মোল থাকবে। কি থাকবে দাদা? হাইড্রোজেন পরমাণু থাকবে। আচ্ছা, তোকে তো আমি বলেছিলাম যে এই যে গ্রাম পরমাণু, গ্রাম অণু, এগুলো প্রত্যেকটা মোলকে ডেসিগনেট করে। তার মানে এই যে 4 মোল হাইড্রোজেন পরমাণু, এটাকেই তো আমি লিখতে পারি 4 গ্রাম পরমাণু হাইড্রোজেন। কি বলবি? একদম। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন দাদা। বললাম একেবারে ভাই। চলো খেয়াল করি পরের প্রশ্ন কি বলে দিয়েছে। বলছে নিম্নোক্ত কোনটি গুণানুপাত সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবে যে কোনটা যায় আর কোনটা যায় না। এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে। খেয়াল কর, তোরা যারা যারা গুণানুপাত সূত্রটা পড়েছিস তারা নিশ্চয়ই জানিস যে গুণানুপাত সূত্রটা কি। ধর কোনো দুখানা এমন এলিমেন্ট আছে যারা বিভিন্ন বিভিন্ন ভাবে যুক্ত হয়ে বিভিন্ন বিভিন্ন যৌগ বিশেষত অক্সাইড গঠন করে। যেমন ধরো তোমাকে আমি বললাম কার্বন মনোঅক্সাইড, কার্বন আর অক্সিজেন যুক্ত হয়েছে। আচ্ছা, কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে তো আরো একটা অক্সাইড তৈরি করতে পারে, কার্বন ডাই অক্সাইড। মানে খেয়াল করতে পারছিস কার্বন আর অক্সিজেনই কিন্তু যুক্ত হচ্ছে, কিন্তু একবার তৈরি করছে কার্বন মনোঅক্সাইড, একবার তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। গুণানুপাত সূত্র বলে যে যদি দুখানা এলিমেন্ট, দুখানা সেম এলিমেন্ট যারা এখানেও আছে এখানেও আছে, যুক্ত হয়ে দুটো ভিন্ন যৌগ তৈরি করলো, সেই যৌগগুলোর মধ্যে কোনো একজনের ভরটা স্থির থাকবে। তুই দেখতে পাচ্ছিস এখানে কার্বনের ভর রয়েছে 12 গ্রাম, অক্সিজেনের ভর রয়েছে 16 গ্রাম। এখানে কার্বনের ভর রয়েছে 12 গ্রাম, অক্সিজেনের ভর রয়েছে 16 × 32 গ্রাম। মানে তুই বুঝতেই পারছিস যে কার ভরটা স্থির রয়েছে ভাই? কার্বনের ভরটা স্থির রয়েছে। আর যার ভরটা স্থির থাকলো না
তার ভরগুলো কোনো একটা সরল অনুপাতে যুক্ত হবে বা তার ভরগুলো একে অপরের গুণিতক হবে। মানে দেখ, এই যে 16 রয়েছে আর এই যে 32 রয়েছে, ভাই 16রই তো গুণিতক 32, বা 16 আর 32কে যদি আমি অনুপাত করি সেটা তো একটা সরল অনুপাত 1:2 তে কনভার্ট হয়ে যেতে পারে। এটাই হচ্ছে গুণানুপাত সূত্র। বা যদি তোকে আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো H2O আছে জল আর H2O2 আছে, তুমি বুঝতেই পারছো সেম দুখানা এলিমেন্ট হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে এরা তৈরি করেছে। আমি যদি তোকে বলি এখানে হাইড্রোজেন কত গ্রাম আছে, তুই বলবি 1 × 2 2 গ্রাম আছে। আর অক্সিজেন কত গ্রাম আছে, তুই বলবি দাদা 16 গ্রাম আছে। আর এখানটায় কত আছে হাইড্রোজেন রে ভাই, 2 গ্রাম আছে। দাদা অক্সিজেন কত আছে, 16 2 32 গ্রাম আছে। কি বুঝতে পারছিস? গুণানুপাত সূত্র অ্যাপ্লিকেবল? তুই বলবি হ্যাঁ। কেন? কারণ দুটো সেম এলিমেন্ট দুখানা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করেছে। যে দুটো যৌগের মধ্যে একজনের ভরটা দেখো দাদা স্থির আছে, আরেকজনের ভরটা একে অপরের গুণিতকের মধ্যে আছে, অর্থাৎ এদেরকে যদি আমরা অনুপাত করি তাহলে একটা সরল অনুপাত 1:2 দাঁড়াবে। তার মানে এইটা গুণানুপাত সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে একদম। তাহলে দাদা গুণানুপাত সূত্রটা কি প্রদর্শন করছে? আমি বললাম মৌলের বহুরূপতা। না, বহুরূপতা তো এটা প্রদর্শন করছে না ভাই, এটা তো বলা যেতে পারে না, যেহেতু মাল্টিপল অপশন সিলেক্ট করতে বলেছে। মৌলের পরিবর্তনশীল যোজ্যতা এটা একটা হতে পারে, কার্বনের ক্যাটিনেশন ধর্মকে দেখাচ্ছে না, মৌলের বিভিন্ন অক্সাইডের গঠন এইটাকে দেখাচ্ছে। মানে 2 আর 4 ইজ দ্য মোস্ট ফেভারেবল অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। বলেছে এসটিপিতে একটি গ্যাসের 11,200 ml আয়তনের ভর হচ্ছে 8। গ্যাসটি কি? খেয়াল করে দেখ, তোদেরকে আমি শিখিয়েছিলাম যে যদি আমরা 1 মোল কোনো একটা গ্যাসীয় পদার্থ নিই তাহলে এসটিপিতে তার আয়তন কত হয় ভাই? 22.4 লিটার হয়ে যায়। আচ্ছা দাদা 22.4 লিটার মানে কি? 22,400 ml। তার মানে তুই আমায় বল, আমি যদি 1 মোল কোনো একটা অণু নিই বা 1 মোল কোনো একটা গ্যাসীয় অণু নিই তাহলে তার ভর কত হয়? দাদা 1 মোল যে কোনো অণুকে নিলে তার ভর হয় তার আণবিক ভরের সাথে সমান। মানে যদি তুমি 1 মোল কার্বন ডাই অক্সাইড নিয়ে নাও তাহলে সেই 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর মানে 44। আর দাদা ওই 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন হয়ে যাবে 22.4 লিটার। তার মানে আমি তোকে ঘুরিয়ে বলতে পারি তো যে এসটিপিতে আমি যদি 22.4 লিটার কোনো একটা গ্যাস নিই তাহলে তার ভরটা তার আণবিক ভরের সাথে সেম হবে। কারণ 22.4 লিটার গ্যাস নেওয়া মানেই 1 মোল গ্যাস নেওয়া, আর 1 মোল গ্যাস নেওয়া মানেই তার ভর তার আণবিক ভর। তুই বলবি হ্যাঁ দাদা একদম একদম। দাদা তাহলে এটা একটু সলভ করি চলো। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়েছে 11,200 ml কোনো একটা গ্যাসের ভর হচ্ছে 8, আণবিক ভর দিয়েছে ওই জন্য এককটা লিখতে পারেনি। তাহলে আমরা প্রথমে 22,400 ml সেই গ্যাসটার ভর বার করব। এসটিপিতে কিন্তু হচ্ছে পুরো ক্যালকুলেশন। তাহলে এসটিপিতে 22,400 ml এর ভর কত বেরোচ্ছে বল? 16 বেরোচ্ছে। দাদা 22,400 ml মানে 22.4 লিটার, এটাই তো 1 মোলকে ডেজিগনেট করে। তাহলে 1 মোলের যে ভর সেটাই তো আণবিক ভর। তাহলে আমরা জাস্ট খুঁজে দেখবো এই চারটের মধ্যে কার আণবিক ভর 16, সেটাই আনসার। বললাম একদম। একটু চোখ তুলে দেখো, এই যে CH4 আছে, কার্বনের 12, হাইড্রোজেন 4টে রয়েছে বলে 4, তাহলে হয়ে গেল 16। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি আস্তে আস্তে হচ্ছে হচ্ছে হচ্ছে। চলো নেক্সট। ওকে, চারেরটা একটু সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে। বলছে নিচের কোন জোটটি একটা আইসোটোন? আইসোটোন মানে কি ভাই? যাদের নিউট্রন সংখ্যাটা সেম। এখানে আমি দেখতে পাচ্ছি 3H1 দিয়েছে, He42 দিয়েছে। ভাই এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, বিয়োগ করে দে পেয়ে গেলি তুই 2, এটাই তো নিউট্রন সংখ্যা। এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, বিয়োগ করে দে তুই পেয়ে গেলি 2, এটাই তো নিউট্রন সংখ্যা। তাহলে দুজনের নিউট্রন সংখ্যা সেম, তার মানে এটাই অ্যান্সার। অপশন নাম্বার এটাই কারেক্ট অপশন, এরাই পরস্পরের আইসোটোন ভাই। গল্প শেষ। এটা তো আরো একটা সোজা প্রশ্ন ভাই, রাদারফোর্ডের পরীক্ষায় নিক্ষেপিত কণা। আরে ভাই এইসব কি প্রশ্ন দিচ্ছে ভাই? হ্যাঁ চল নেক্সট। এ ভাই এই প্রশ্ন আমি করবো না, এই তোরা অ্যান্সার কর, কমেন্ট সেকশনের মধ্যে লেখ। চলো এটা দেখিয়ে দিই, দেখে নিয়েছো? কমেন্ট সেকশনের মধ্যে লেখো তাড়াতাড়ি করে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর সঙ্গে গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর একটা সম্পর্ক তোমাকে দিয়ে দিয়েছে। খুব ভালো কথা, বলে দিয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যা হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা তার থেকে একটা হলেও কম হবে। আচ্ছা তাহলে নিচের কোন বক্তব্যটা ভুল?
ভুল কোনটা? এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2 হতেই পারে। 3 নম্বর কক্ষপথে ডি উপকক্ষ তো হতেই পারে একদম। এন এর ভ্যালু যখন 2, এল এর ভ্যালু তখন -1। ভাই মাইনাস কি করে হতে পারে? উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা কোনোদিন নেগেটিভ হয়? কোনোদিন হয় না, 0 থেকে শুরু হয় তো ভাই। 0 1 2 3 তোরা শুনেছিস। তার মানে অপশন নাম্বার কোনটা ভুল বলে দিয়েছে, কিন্তু কোনটা ভুল? অপশন নাম্বার বি ভুল। চলো নেক্সট। 8 নম্বর প্রশ্ন বলেছে পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে, দেখবি এই প্রত্যেকটা প্রশ্ন যারা যারা ওয়ান শট দেখেছে, যারা আমার পেট ব্যাচে পড়ছিস, জলের মতো করে পরিষ্কার প্রত্যেকের কাছে। নেক্সট একটু দেখ, পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে আমি সাথে সাথে নোট করব বিষয়টা, বড় প্রশ্ন আছে। কি বলে দিয়েছে? চতুর্থ শক্তি স্তর থেকে, মানে চতুর্থ শক্তি স্তর থেকে নেমে এসছে কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা, মানে n1 এর ভ্যালুটা হচ্ছে 2, n2 এর ভ্যালুটা হচ্ছে 4। খুব ভালো কথা। আর পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে, মানে n2 এর ভ্যালুটা 5, সেখান থেকে নেমে এসছে n1 এর ভ্যালু 3 এ। খুব ভালো কথা। তাহলে যে বর্ণালী সারির মধ্যে সেটা পড়ে। ভাই খুব সোজা প্রশ্ন, n1 এর ভ্যালুটা 2 মানে বামার সারি, n1 এর ভ্যালুটা 3 মানে প্যাসেঞ্জ সারি। কারণ আমি তোদেরকে শিখিয়েছিলাম লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফ্রুন্ড, হামফ্রিস। n1 এর ভ্যালু 1 2 3 4 5 6। তাহলে n1 এর ভ্যালুটা 2 মানে হচ্ছে বামার, n1 এর ভ্যালুটা 3 মানে হচ্ছে প্যাসেন। তাহলে বামার আর প্যাসেন কোথায়? এই যে বামার আর প্যাসেন। ঠিক আছে, চলো নেক্সট। এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু আগের সেটটার মধ্যেও ছিল ভাই, মানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বারবার দিচ্ছে। আগের সেটটা একটা অন্য বই থেকে ছিল, এই সেটটা একটা অন্য বই থেকে, তার মধ্যেও আবার একটু আমি কেরামতি করে ভালো ভালো কয়েকটা কোশ্চেন ঢুকিয়েছি, কয়েকটা ফালতু কোশ্চেনকে বাদ দিয়ে। বলছে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 1 সেকেন্ডে তার দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমান। আচ্ছা খেয়াল করে দেখ, আমরা যখন ছোটবেলায় ক্লাস 9-এ পড়তাম, আমরা তখন পড়েছিলাম না যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে দ্রুতি। আর ইলেকট্রনের দ্রুতি তো বলা যাবে না, তাহলে ইলেকট্রনের বেগ বলবো। তাহলে এই যে 1 সেকেন্ডে ইলেকট্রন দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তার মানেই তো ইলেকট্রনের বেগ রে ভাই। কি বলতে চেয়েছে? যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা মানে ল্যামডাটা তার বেগের সাথে সমান, মানে ল্যামডা ইকুয়াল টু ভি। খুব ভালো কথা। তাহলে গতিশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে? দাদা গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য এসব দিয়ে দিচ্ছে, মানে কার ফর্মুলা? এগুলো ডি ব্রগলি। ল্যামডা ইকুয়াল টু h/mv বসিয়ে দাও। কি চেয়েছে? গতিবেগ। ল্যামডার জায়গাতে ভি বসাও, তো ভি বসালাম, তাহলে h/mv হয়ে গেল। তাহলে ভি গুণ করে ভি স্কোয়ার করে দাও, h/m হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ভি এর ভ্যালুটা হচ্ছে √h/m। গল্প শেষ। তাহলে কোনটা অ্যান্সার হয়ে গেল ভাই? অপশন নাম্বার এ, √h/m। খেলা শেষ হয়ে গেছে। রেকর্ডিং হচ্ছে তো ভাই, রেকর্ডিং হচ্ছে তো। রেকর্ডিংটা নিয়ে আমার যত চিন্তা, রেকর্ডিং না হলে পুরো জলে চলে যায় সবকিছু। চলো নেক্সট। নিম্নোক্ত কোনটির ক্ষেত্রে ক্রমটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে। খুব ভালো করে দেখবে কোনটি সঠিক নয়। দেখি প্রথমটা কি বলে দিয়েছে। বলেছে আকারের বৃদ্ধি। ভালো করে মন দিয়ে শুনবি। আজকে অ্যালুমিনিয়াম 3+ আছে, মানে 3টে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ম্যাগনেসিয়াম 2+ আছে, 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। সোডিয়াম প্লাস আছে, ভালো কথা, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আর এটা F- আছে। দেখ তুই বুঝতেই পারছিস এরা তিনজন একই পর্যায়ে অবস্থিত। তার মানে স্বাভাবিকভাবে এটা ঠিক লেখা আছে। সোডিয়াম সব থেকে বড়, অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। তোরা প্রত্যেকে জানিস সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আসে, তারপরে অ্যালুমিনিয়াম আসে। তাহলে এই বরাবর যত যাবো তত পারমাণবিক ব্যাসার্ধ কমবে। তার উপরে আবার 3টে করে ইলেকট্রন ছেড়েছে, মানে অ্যালুমিনিয়াম আরো ছোট হয়ে গেছে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে, অতটা ছোট হয়নি। তার সত্ত্বেও আমি দেখ তোকে বলতেই পারি, তুই নিজেও বুঝতে পারছিস Na+টা Mg2+ এর থেকে বড় হবে, Mg2+টা Al3+ এর থেকে বড় হবে। আর সবার আগে যেহেতু F- আছে, যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন নিয়েছে, সেই কারণে ও সবার থেকেই বড় হয়ে গেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে অপশন এ কারেক্ট। তোকে কোনটা সঠিক নয় সেটা জানতে বলেছে। অপশন এ কিন্তু কারেক্ট আছে ভাই। এমনি করে দাগ দিয়ে দিলে তোরা ভাববি এটাই অ্যান্সার। যারা যারা কিছু ভিডিও দেখে না, শুধু অ্যান্সার চেক করে মুখস্থ করে বাড়ি চলে যায়, তারা ভাববে ওটাই অ্যান্সার, ওটাই অ্যান্সার। খেয়াল কর দ্বিতীয়টা খুব ভালো করে। দ্বিতীয়টা তো ভাই 10-এ পড়াই। বলেছে বোরনের থেকে কার্বন বেশি, কার্বনের থেকে নাইট্রোজেন বেশি, নাইট্রোজেনের থেকে অক্সিজেন বেশি। এটাই তো ভুল। প্রথম আয়নন, এনথালপি এরকম ক্রমে যায় না। তোকে আমি পুরো পর্যায়টা দেখাচ্ছি। 10-এও শিখিয়েছিলাম, 11-এও শিখিয়েছি। যারা যারা পড়ে পেট ব্যাচে তাদের সবাইকে এই জিনিসটা এক্সপ্লেন করেছিলাম। লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6,
নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লুরিন 9, এরা সবাই একই পর্যায়ের মধ্যে অবস্থান করছে। তুই যদি একটুখানি খেয়াল করিস তুই দেখতে পাবি লিথিয়াম, আচ্ছা দাদা পর্যায় বরাবর তো আয়নি ভবন বিভব বেড়ে যাওয়ার কথা। বললাম হ্যাঁ বেড়ে যাওয়ার কথা, তাহলে এটা বাড়ছে না কেন? এটা তো স্বাভাবিকভাবে তাহলে ঠিক লেখা আছে। না ভাই এটা ভুল লেখা আছে, এখানে তো একটুখানি ব্যতিক্রমী চরিত্র রাইজ করে একটা বিশেষ কারণের জন্য। খেয়াল কর, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে কমে যায়, বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে কমে যায়, অক্সিজেন থেকে ফ্লোরিনে আবার বাড়ে। তুই বলবি দাদা এরকম দুটো জায়গাতে এই ঘটনাটা কেন ঘটলো? বললাম এটা ভালো করে খেয়াল কর। আজকে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2। আজকে বোরনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p1। তুই আমায় বলতো এই 1s2 2s2 মানে প্রত্যেকটা কক্ষক ফুল ফিল্ড আছে ভাই ইলেকট্রন দ্বারা, তার মানে এর ইলেকট্রনিক স্টেবিলিটি এই 2s টার ইলেকট্রনিক স্টেবিলিটি অনেক বেশি। এখান থেকে ইলেকট্রন বার করা ইজ নট ইজি। বাট যখনই বোরনের মধ্যে গেল, দেখ টুপির মধ্যে একটা ইলেকট্রন ঢুকে পড়লো, টুপিতে ম্যাক্সিমাম ধরে 6টা ইলেকট্রন, হয় চাইবে সে 6টা ইলেকট্রন নিতে, না হলে সে চাইবে হাফ ফিল্ড মানে 3টে ইলেকট্রন নিতে, কিন্তু ওর কাছে রয়েছে একটা। ও বলবে ভাই তুই যা হোক করে একটা ইলেকট্রন নিয়ে যা, নিয়ে আমায় বেরিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস দিয়ে দে। এই জন্যই তো সমস্যাটা হয়ে যায়, এই জন্যই তো বোরনের ক্ষেত্রে আয়নন এনথালপিটা কমে যায়। ও তো সহজে ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইছে, তাহলে ওর ক্ষেত্রে ইলেকট্রন বার করতে এনার্জিটা কম দিতে হয় অ্যাজ কম্পেয়ার টু বেরিলিয়াম। ক্লিয়ার? সেম কেস নাইট্রোজেনে 1s2 2s2 2p3। আর এই অক্সিজেনটা কি? 1s2 2s2 2p4 2p। এই p অরবিটালটার মধ্যে ম্যাক্সিমাম 6টা ধরে, হাফ 3টে, নাইট্রোজেনের কাছে তো 3টেই আছে। এই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অনেক স্টেবল। নাইট্রোজেন কিন্তু ইলেকট্রন সহজে ছাড়তে চাইবে না, ওর থেকে ইলেকট্রন বার করতে হলে প্রচুর শক্তি দরকার। কিন্তু অক্সিজেনের তো ইলেকট্রন বিন্যাসটা ইজ নট স্টেবল, তাহলে এখানে অল্প এনার্জি দিলেই ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে ও চাইবে নাইট্রোজেনের মতো ইলেকট্রন বিন্যাস পেতে। এই জন্য নাইট্রোজেন থেকে অক্সিজেনে আয়নন এনথালপিটা কমে যাচ্ছে। আশা করতে পারি ক্লিয়ার আছে? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন, যেটা ভুল আছে। হয়েছে? নেক্সট, এরপরেরটা কি আছে ভাই? নাম লেখার টেকনিক। নাম লেখার টেকনিক আগের দিনের ভিডিওর মধ্যে শিখিয়ে দিয়েছিলাম, আশা করতে পারি প্রত্যেকের মনে আছে। কি আছে দেখি? 114। 1 মানে হচ্ছে তোর উন, 1 মানে হচ্ছে তোর উন, 4 মানে হচ্ছে তোর কোয়াড, মানে উন উন কোয়াডিয়াম। কোথায় আছে? উন উন কোয়াডিয়াম। তাহলে একেরটা হবে বি, একেরটা বি কোথায় আছে? একেরটা বি, একেরটা বি মানে বি আর সি উড়ে গেল। আচ্ছা দুইয়েরটা কি আছে? 102 মানে উন, তারপরেরটা নীল, তারপরেরটা বাই, উন নীল বাই। উন নীল বাই কোথায়? উন নীল বাই, তারপরে আম। ঠিক আছে, তাহলে দুয়েরটা হয়ে যাবে তো ডি। দুয়েরটা ডি কোথায় আছে ভাই? দু জায়গাতেই রয়েছে ভাই, না আরো একটা দেখতে হবে। তারপরেরটা কি আছে? উন নীল অক্ট। উন নীল অক্ট কোথায়? উন নীল অক্ট, এই তো। তাহলে তিনেরটা আছে উন নীল অক্ট, তিনেরটা এ হবে। তিনেরটা যদি এ হয় তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট, এ উড়ে গেল, কাজ শেষ। অপশন এলিমিনেট করে করে করতে হয়। নেক্সট 12 কি বলে দিয়েছে? 1 2 3 4 এর ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে। 1 2 3 4 ইলেকট্রন বিন্যাস দিয়ে তোকে কি বলেছে? আচ্ছা 4টে বিবৃতি দিয়ে বলে দিয়েছে কোনটা সঠিক নয়। খুব ভালো কথা, চলো দেখা যাক প্রথম বিবৃতিটা কি বলে দিয়েছে। আমি প্রথমে একটু এলিমেন্টস গুলোকে খুঁজে নিই। হ্যাঁ, 1s2 2s2 2p1 মানে বুঝতেই পারছিস তুই বোরন আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 মানে বুঝতেই পারছিস তুই আর্গন আছে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2 তার মানে তুই বুঝতেই পারছিস এটা টাইটেনিয়াম আছে 22। 1s2 মানে দাদা হিলিয়াম আছে। ভেরি গুড, চলো। আচ্ছা নিম্নোক্ত কোনটি সঠিক নয় জিজ্ঞাসা করেছে, মানে কোনটা ভুল আছে ভাই। বলেছে 1 একটি অধাতু কিন্তু 3 একটি ধাতু। 1 একটা অধাতু, 3 একটা ধাতু। কারেক্ট, কারেক্ট, কারেক্ট আছে। 2 এবং 4 একই গ্রুপে অবস্থিত। 2 কি আছে? আর্গন। 4 কি আছে? হিলিয়াম। একই গ্রুপে অবস্থিত, কারেক্ট আছে। 1 এবং 4 একই পর্যায়ে অন্তর্ভুক্ত। 1 কে আছে? বোরন। 4 কে আছে? হিলিয়াম। দূর দূর দূর, এটা তো ভুল আছে। হিলিয়াম তো প্রথম পর্যায়ে, বোরন তো দ্বিতীয় পর্যায়ে। স্বাভাবিক, ভুল 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 ভুল, মানে এটাই অ্যান্সার ভাই, এটাই আমাদের অ্যান্সার, তাই না? ভুলটাই অ্যান্সার। চলো নেক্সট, এবার একটুখানি দেখা যাক। ও ও, এই কোশ্চেনটারই তো অপেক্ষা আমি করছিলাম। দিস কোশ্চেন ইজ দ্য মারাত্মক মার্ভেলাস ফ্যান্টাস্টিক কোশ্চেন ভাই। যে কোশ্চেনটা যদি কেউ পরীক্ষার হলে পেয়ে যায় সে ছেড়েও চলে আসতে পারে। প্রথমে এই কোশ্চেনটা করার জন্য তোকে যেই বলেছে না Cl2 এর মধ্যে Cl পরমাণুগুলোর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিই তোকে। মানে সমযোজী ব্যাসার্ধটা কিরকম ভাবে ক্যালকুলেট করতে হয়, ভালো করে মন দিয়ে শোন।
আজকে ধর Cl2 তৈরি হয়েছে, তুই আমাকে বল এই যে Cl2 বা এই যে H2 আছে, এরা দুজনে কি ভাই? এরা একটা সমযোজী যৌগ তৈরি করেছে। যদি সমযোজী যৌগ তৈরি করে তো সেটা কিরকম ভাবে তৈরি করেছে? এরকম ভাবে তৈরি করেছে। এখানটায় ধর একটা ক্লোরিন আছে, এখানটায় আরেকটা ক্লোরিন আছে, এরা দুজন একত্রিত হয়ে এই যে পুরোটা তৈরি করেছে সেটাই তো Cl2। আজকে তুই চিন্তা করে দেখ, এই যে Cl2টার মধ্যে এই যে পুরো জিনিসটা দেখ, আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা ক্লোরিনের কেন্দ্র, এইটা হচ্ছে আরেকটা ক্লোরিনের কেন্দ্র। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে তো একটা দূরত্ব রয়েছে রে ভাই। মনে রাখবি, যদি এরকম ভাবে দুজন যুক্ত হয়ে কোনো সমযোজী যৌগ তৈরি করে, তাহলে সমযোজী ব্যাসার্ধটা বার করার জন্য এই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্বটা হয় সেই দূরত্বটাকে হাফ করতে হয়। ধর এই দূরত্বটা আর, তাহলে আমার সমযোজী ব্যাসার্ধ হচ্ছে r/2। যে কোনো সমযোজী পদার্থের ব্যাসার্ধ যদি তুই বার করতে চাস, সমযোজী ব্যাসার্ধ যদি তুই বার করতে চাস, তাহলে তোকে এরকম ভাবেই বার করতে হবে। সমযোজী যে যে পরমাণুগুলো আছে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের হাফ করতে হবে, ব্যাস এটাই নিয়ম। আচ্ছা এবার মন দিয়ে দেখ কি কি বলে দিয়েছে। বলছে Cl2 দুটি ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্ব হচ্ছে 10 অ্যাংস্ট্রম। খুব ভালো কথা। তাহলে Cl2 এর ক্ষেত্রে যদি তোকে আমি বলি ব্যাসার্ধটা কত হবে, r of Cl2, সেটা কত ভাই? সেটা হচ্ছে আন্তঃনিউক্লিয় দূরত্বের হাফ। আন্তঃনিউক্লিয় দূরত্ব 10, তাহলে 10/2 হয়ে গেল 5 অ্যাংস্ট্রম। খুব ভালো কথা। বলে দিয়েছে H2 তে, H2O ভাই সেম সেম, দুটি হাইড্রোজেনের মধ্যে আন্তঃনিউক্লিয় দূরত্ব হচ্ছে 2 অ্যাংস্ট্রম। তাহলে r of H2 কত হয়ে যাবে ভাই? হাইড্রোজেনের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ কত হয়ে যাবে না, আন্তঃনিউক্লিয় দূরত্ব /2, মানে 2/2 হয়ে গেল 1 অ্যাংস্ট্রম। খুব ভালো কথা। তাহলে বলে দিয়েছে HCl অণু। আচ্ছা কেন এই প্রশ্নটা দিয়ে দিল দাদা? এইগুলোতে আর HCl এর মধ্যে কি তফাৎ? Cl2 তো একটা সমযোজী যৌগ, HCl তো একটা সমযোজী যৌগ, তাহলে HCl এরটা কেন ওরকম ভাবে বার করা যাবে না যে H plus Cl/2? আমি বলছি হবে না, কারণ এই Cl2 ছিল একটা হোমোনিউক্লিয়াস স্পিসিস, যেখানে দুখানা ক্লোরিন সেম ছিল। যখন দুজন সেম থাকবে তখন তুই এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারছিস। কিন্তু যখন একটা সমযোজী যৌগের মধ্যে দুটো ডিফারেন্ট পরমাণু থাকবে তখন কিন্তু বার করতে হলে তোকে একটা ফর্মুলা লাগাতে হবে। আর এই ফর্মুলাটা কি দাদা? ফর্মুলাটা হচ্ছে r of HCl, কারণ হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা বার করতে বলেছে। তাহলে r of HCl মানে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বিটুইন H and Cl ইকুয়াল টু r of H2 বা r of H তুই যা খুশি লিখতে পারিস প্লাস r of Cl minus 0.09 ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য ফার্স্ট স্পিসিস, ধর ফার্স্ট স্পিসিস আমি হাইড্রোজেন ধরেছি, মাইনাস ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেকেন্ড স্পিসিস, ধর ক্লোরিন আমি ধরেছি। এই যে তুই ব্যাপারটা বুঝতে পারছিস, আজকে ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন অবশ্যই কম হবে, ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন অবশ্যই বেশি হবে। সেই কারণে এই পুরো ভ্যালুটা বুঝতেই পারছিস নেগেটিভে চলে আসবে, কিন্তু নেগেটিভ চলে এলে হবে না, ওই জন্য সামনে একটা মড বসাতে হবে। তুই চাইলে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সেটাকে সামনে বসাতে পারিস, কিন্তু আমি তোকে বলছি মড বিষয়টা অভ্যাস করে নে। যারা অঙ্ক করিস তারা তো জানিস, যাদের অঙ্ক নেই তারা শুনে রাখ মড কি করে। ধর তুই নেগেটিভ সংখ্যাটাকে মড বসিয়ে দিলি তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। ধর আমি বললাম -5 এর যদি মড করি তাহলে তুই বলবি ওটা +5 হয়ে যাবে। এইটাই হচ্ছে গল্প, যে কোনো মাইনাসের আগে মড বসিয়ে দে, সেটা প্লাস হয়ে যাবে, গল্প শেষ। এবার খেয়াল করে দেখ ফর্মুলাটার মধ্যে আমি চুপচাপ বসিয়ে দিই। আজকে r of H2 কত বেরিয়েছিল দাদা? হাইড্রোজেনের ক্ষেত্রে যে সমযোজী ব্যাসার্ধ সেটা 1 অ্যাংস্ট্রম বেরিয়েছিল, আমি বললাম বসা, তাহলে এটা বেরিয়েছিল হচ্ছে 1 অ্যাংস্ট্রম। খুব ভালো কথা। প্লাস ক্লোরিনের ক্ষেত্রে দাদা কত বেরিয়েছিল? আমি বললাম 5 অ্যাংস্ট্রম বেরিয়েছিল, তাহলে এখানে বসাও দাদা 5 অ্যাংস্ট্রম। খুব ভালো। আচ্ছা 0.09 দাদা এই যে ইলেকট্রোনেগেটিভিটি গুলোকে বলে দিয়েছে, আমি বলে দিয়েছে। দেখ হাইড্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান যথাক্রমে হাইড্রোজেনেরটা 2.1, ক্লোরিনেরটা 3.0। তাহলে বসিয়ে দিই, হাইড্রোজেনেরটা হচ্ছে 2.1 মাইনাস ক্লোরিনেরটা হচ্ছে 3.0, গল্প শেষ। তাহলে দাদা এখান থেকে কি বেরোচ্ছে? হলো 5 আর 1 যোগ করে 6 বেরোচ্ছে, -0.09। এই যে পুরোটা 2.1 আর 3 মানে 0.9 মাইনাসে বেরোবে, মড আছে বলে প্লাস হয়ে গেল, তাহলে 0.9 হয়ে গেল। তাহলে এখান থেকে 6 মাইনাস 9 9 81 বেরিয়ে গেল। আমি এটা ক্যালকুলেটরই করছি ভাই, তোদেরকে হাতেই করতে হয়, বুঝতেই পারছিস খুব পাতি একটা ক্যালকুলেশন, কিন্তু সহজে হয়ে যায়। দেখ 0.09 ইন্টু 0.9, অ্যান্সার হচ্ছে 0.081, 0.081, 5.99 সামথিং আসবে কিছু একটা। 6 মাইনাস 0.081, 5.91, এত অ্যামস্ট্রং। আশা করতে পারি ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে। নেক্সট
বলছে নিম্নোক্ত জোড়গুলির মধ্যে কোন যৌগ জোড়টি সম আকৃতি বিশিষ্ট? কি করতে হবে ভাই? হাইব্রিডাইজেশনের ফর্মুলা লাগাতে হবে। পরিষ্কার করে বোঝাই যাচ্ছে, তুই যখন একটু প্রো হয়ে যাবি তোকে ফর্মুলা লাগাতে হবে না, চোখে দেখে বোঝা যাচ্ছে। চল দেখি একটু প্রথম টাইপ করি। দেখ BrO3 মাইনাস, খেয়াল করবে BrO3 মাইনাসে দাদা কি করে বার করে? আমি বললাম হাইব্রিড অরবিটালের সংখ্যাটা বার কর, হাফ। এই যে কেন্দ্রীয় পরমাণু, যারা যারা এগুলো বার করতে পারিস না কি করছিস ভাই এখনো? তোদের জন্য তো করে দিয়েছি 3.5 ঘন্টার বেশি একটা ভিডিও, গিয়ে দেখ, সব প্রবলেম পারবি, চ্যালেঞ্জ আমার। খেয়াল কর, এই যে ব্রোমিন আছে, ব্রোমিনটা দাদা ফ্লুরিন ক্লোরিনের পরে আসে। আমি বললাম ফ্লুরিনের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 7টা। ক্লোরিনের কটা? 7টা। ব্রোমিনেরও শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? 7টা। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 7। কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে কোনো একযোজী পরমাণু আছে? নেই, তাহলে 0। মাইনাস ক্যাটায়নের মোট চার্জ কত? 0, কারণ ক্যাটায়ন নেই। প্লাস অ্যানায়নের মোট চার্জ কত? 1, কারণ একখানে অ্যানায়ন রয়েছে। যারা এই ফর্মুলা জানিস না, আমার বন্ডিং এর ভিডিও এক্ষুনি চ্যানেলের মধ্যে গিয়ে দেখ। 7 + 1 8 ডিভাইডেড বাই 2 মানে কত হয়ে গেল বল? 4। 4 মানে কি দাদা? একটা S 3টে P, sp3 হয়ে গেল। লোন পেয়ারের নাম্বার বার করে নে, H - X - D। H এর ভ্যালুটা কত? H এর ভ্যালুটা হচ্ছে 4। X এর ভ্যালুটা কত? কেন্দ্রীয় পরমাণুর সাথে কোনো একযোজী পরমাণু নেই। দ্বিযোজী পরমাণু কটা রয়েছে? 3টে অক্সিজেন। তাহলে লোন পেয়ার বেরিয়ে গেল একটা, গল্প শেষ। এবার XCO3 বার কর। XCO3 এর ক্ষেত্রে কি হবে? XCO3 12 লাগবে। এই যে হাইব্রিড অরবিটালের নাম্বার হাফ V, যে কোনো হিলিয়াম বাদ দিয়ে নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনই থাকে। প্লাস X কত? 0, মাইনাস C প্লাস A সব 0, কোনো ক্যাটায়ন কোনো অ্যানায়ন নেই, কোনো একযোজী পরমাণু নেই। তাহলে হয়ে গেল 4, মানে হয়ে গেল sp3। লোন পেয়ার নাম্বার কি বেরিয়ে যাবে ভাই? H - X - D বেরিয়ে যাবে। তার মানে 4 - 0 - 3টে অক্সিজেন, অ্যান্সার হয়ে গেল 1। খেয়াল করতে পারছিস? দুজনের ক্ষেত্রেই হাইব্রিড অরবিটালের সংখ্যা 4, দুজনের ক্ষেত্রেই লোন পেয়ার 1। তার মানে এই দুজনেরই আকৃতিটা সেম, গল্প শেষ। গাছের পাতা সবুজ হয়ে গেছে ভাই। চলো নেক্সট প্রবলেম। বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। যারা যারা ওই বন্ডিং এর ভিডিওটা দেখেছে দেখবে আমি এমওটির একটা খুব সুন্দর ট্রিক শিখিয়ে দিয়েছি। সেখানে তোরা নিশ্চয়ই জানিস যে এখানে অক্সিজেন স্পিসিস গুলোর কথা দিয়েছে। আজকে যদি আমি তোকে বলি O2 এর ক্ষেত্রে বন্ড অর্ডার হচ্ছে 2, তাহলে দাদা O2 প্লাসের ক্ষেত্রে কত হয়ে যাবে? আমি বললাম 0.5 বাড়ি, হয়ে গেল 2.5। আচ্ছা, তার মানে এই O2টা হচ্ছে 16, O2 প্লাস হচ্ছে তোর 15, কারণ দুটো অক্সিজেন 8 + 8 16, একটা ছেড়ে দিয়েছি মানে 15। আচ্ছা O2 2 প্লাস কত হয়ে যাবে? মানে 14, তো 14 মানে হচ্ছে আরো 0.5 বাড়িয়ে দাও, মানে 3.0। আচ্ছা দাদা 17 কত হয়ে যাবে? মানে O2 মাইনাস কত হয়ে যাবে? দুটো অক্সিজেন মানে 16, একটা ইলেকট্রন নিয়েছে মানে 17, 2.5 কমিয়ে দিয়ে হয়ে গেল 1.5। দেখ এগুলোই তো তোকে দিয়েছে, তোকে দেখছি 3খানা দিয়েছে। কি তোকে দিয়েছে? O2 প্লাস দিয়েছে, আচ্ছা O2 2 প্লাস দিয়েছে। O2 2 প্লাস মানে হচ্ছে তোর এইটা। তাহলে আমি একটু লিখে নিই, O2 2 প্লাস এর ক্ষেত্রে তোর হচ্ছে 3.0। O2 মাইনাস দিয়েছে, O2 মাইনাস এর ক্ষেত্রে তোর হচ্ছে 1.5। আর O2 প্লাস দিয়েছে, O2 প্লাস এর ক্ষেত্রে হচ্ছে তোর 2.5। এবার একটুখানি খেয়াল কর, এই যে O2 2 প্লাস, O2 মাইনাস আর O2 প্লাস, এই তিনটে স্পিসিসের তুই বন্ড অর্ডার দেখতে পাচ্ছিস ডিফারেন্ট আছে। তুইও জানিস আমিও জানি যে বন্ড অর্ডার যত বাড়ে স্টেবিলিটি তত বাড়ে, বন্ডের স্টেবিলিটি, ওভারঅল মলিকিউলের স্টেবিলিটি তত বাড়তে থাকে। আর দাদা যত স্টেবিলিটি বাড়ে তত তো বন্ড লেন্থটা কমে। এই জন্যই তো বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেন্থের একটা ইনভার্স প্রপোর্শন আছে, ইনভার্স সম্পর্ক আছে। তুই আমায় কথাটা বল, তোকে বলে দিয়েছে কোনটার বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। তো বন্ধন দৈর্ঘ্যের ক্রম বার করার জন্য আমাকে আগে বন্ড অর্ডারের ক্রম লিখতে হবে। সব থেকে ছোট থেকে বড় সাজানো আছে, সব থেকে ছোটকে 1.5 মানে O2 মাইনাস, একটু বড়কে O2 প্লাস, সব থেকে বড়কে O2 2 প্লাস। এটা কার অর্ডার দাদা? বন্ড অর্ডারে। তাহলে বন্ড লেন্থের অর্ডার কোনটা? ঠিক উল্টো, O2 2 প্লাস, তারপরে O2 প্লাস, তারপরে O2 মাইনাস, গল্প শেষ। O2 2 প্লাস কোথায় খোঁজ, তারপরে O2 প্লাস, O2 2 প্লাস, O2 প্লাস, O2 মাইনাস। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার প্রত্যেকের কাছে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি এখানে 4খানা কম্পোনেন্ট দিয়ে দিয়েছে এবং তাদের বন্ড অ্যাঙ্গেলের একটা তুলনা করতে বলেছে। প্রথমটা দিয়ে দিয়েছে মিথেন, তোরা কিন্তু প্রত্যেকে মিথেনকে চিনিস। তারপরে দিয়ে দিয়েছে জল, তারপরে দিয়ে দিয়েছে অ্যামোনিয়া এবং লাস্টে দিয়ে দিয়েছে বেনজিন।
অনেকে হয়তো বেঞ্জিনটাকে চিনিস না, যারা যারা অর্গানিক কেমিস্ট্রি এখনো পর্যন্ত পড়িস নি, আমার মনে হয় কেউই এখনো পড়া শুরু করিসনি, কিন্তু যারা আমার বন্ডিং এর ওয়ান শট রিভিশনটা দেখেছিস তারা কিন্তু বেঞ্জিনকে খুব ভালো করে চিনিস ভাই। আর যারা দেখিসনি এক্ষুনি গিয়ে দেখে নে। দেখ, তোকে যদি একটুখানি বেঞ্জিনটাকে দেখাই, এই হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। যে বেঞ্জিনের স্ট্রাকচারটাকে যদি তুই একটুখানি খুলে লিখিস, তখন তুই দেখতে পাবি প্রত্যেকটা কর্নার হচ্ছে এক একখানা কার্বন, এবং এই যে প্রত্যেকটা কার্বন তুই দেখতে পাচ্ছিস এরকম ভাবে লিঙ্ক, এদের মধ্যে তিনখানা পাই বন্ডকে দেখ এইরকম ভাবে দেখানো আছে। তুই খেয়াল করলে দেখতে পাবি প্রত্যেকটার মধ্যে কার্বনের কিন্তু তিনখানা করে বন্ড আছে, মানে আরেকটা করে বন্ড কিন্তু দেখাতে হবে। সেই একটা করে বন্ডের মধ্যে কে থাকবে বল? হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এইবার তুই আমাকে একটা কথা বল ভাই, তুই বাকি সবার বন্ড অ্যাঙ্গেল সম্পর্কে জানিস। আজকে যদি তোকে আমি বলি মিথেনের কথা, তাহলে তার বন্ড অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 109 ডিগ্রি 28 মিনিট হয়ে যাবে। আজকে যদি তোকে আমি বলি জলের অ্যাঙ্গেলের কথা, এইটারও sp3 হয়, কিন্তু লোন পেয়ারের জন্য কত হয়ে যায় অ্যাঙ্গেলটা? 105 ডিগ্রি হয়ে যায়। এটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটা লোন পেয়ারের জন্য 107 ডিগ্রির কাছাকাছি হয়ে যায়। আর বেঞ্জিনের ক্ষেত্রে যদি তোকে আমি বলি, তাহলে এই প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য যে বন্ড অ্যাঙ্গেলটা হয় সেটা কিন্তু 120 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে, এইবার একটুখানি খেয়াল করে দেখ অপশনস গুলোর মধ্যে কি দিয়েছে। বলছে CH4 অণুতে, আমি এই জায়গাগুলো একটু মুছি যাতে অপশনটা পরিষ্কার দেখা যায়। CH4 অণুতে, আচ্ছা প্রথমেই দেখে নি কোন বক্তব্যটি মিথ্যা, তোমাকে ভুল বক্তব্যটা বার করতে বলেছে। তাহলে ভুল বক্তব্য খুঁজে বার করি। CH4 অণুতে মানে মিথেন অণুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের তুলনায় বেঞ্জিনে কার্বন 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 বন্ধন কোণের মান বেশি। মিথেনের তুলনায় বেঞ্জিনের মান বেশি, সত্যি তো। ওটা 109 ডিগ্রি 28 মিনিট, এটা 120 ডিগ্রি। তার মানে প্রথম বক্তব্যটা কিন্তু কারেক্ট বক্তব্য। NH3 তে মানে অ্যামোনিয়াতে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের মান জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন কোণের তুলনায় বেশি। অ্যামোনিয়াতে বন্ধন কোণের মান জলের তুলনায় বেশি। ঠিক, জলের মধ্যে দুটো লোন পেয়ার থাকে, অ্যামোনিয়াতে একটা, অ্যামোনিয়ার 107 ডিগ্রি, জলের 105। তার মানে এইটাও পারফেক্ট। তারপরে বলে দিয়েছে অ্যামোনিয়াতে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের তুলনায় মিথেনে বন্ধন কোণের মান বেশি। অ্যামোনিয়ার তুলনায় মিথেনে বেশি, একদম 109 ডিগ্রি 28 মিনিট মিথেনে, অ্যামোনিয়াতে 107 ডিগ্রির কাছাকাছি। C6H6 এবং CH4 অণু দুটিতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান সমান। এটা তো ভুল বলে দিয়েছে ভাই। একটার মধ্যে 120, আরেকটার মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট, তাই না? ব্যাপারটা তো তাই। যদি এখানে বেঞ্জিনের ক্ষেত্রে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন না বলাটাই উচিত ছিল, বাট ঠিক আছে, যেটা বোঝাতে চেয়েছে বুঝতে পেরেছি। তাহলে ভুল বক্তব্য কোনটা ভাই? ভুল বক্তব্য এটা, তার মানে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করতে পারি প্রত্যেকের কাছে বিষয়টা একদম পরিষ্কার আছে। পরের প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে নিম্নলিখিত কোনটির চৌম্বক ভ্রামকের মান 0 হবে না? খেয়াল করো, হবে না ভাই। চৌম্বক ভ্রামক মানেটা কি দাদা? চৌম্বক ভ্রামক মানে হচ্ছে মিউ স্পিন অনলি। সেটাকে কি দিয়ে লেখে? √n(n)+2। দাদা n এর ভ্যালু কি? n এর ভ্যালু হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। যদি কোনো জায়গাতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তবেই তো n এর ভ্যালু পাওয়া যাবে। 0 হবে না মানে কি? আজকে যদি অযুগ্ম ইলেকট্রন না পাওয়া যায়, যেমন ধর আমি তোকে বলছি আর্গনের ক্ষেত্রে, আর্গনের ইলেকট্রন বিন্যাস করে দেখতো। আর্গনের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। আজকে তুই লাস্টেরটা করে দেখ, দেখ 3s2 দুটো পেয়ার আছে, 3p6 খেয়াল কর, এই যে পেয়ার এই যে পেয়ার এই যে পেয়ার, মানে প্রত্যেকটা ইলেকট্রন দেখ পেয়ার্ড। তার ফলে এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে n এর ভ্যালু 0, পুরো মিউ স্পিন অনলির ভ্যালু 0, চৌম্বক ভ্রামকের ভ্যালু 0। তোকে বলে দিয়েছে কোন ক্ষেত্রে 0 হবে না। আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু 0 হবে না ভাই। কেন? তার কারণ হচ্ছে সোডিয়াম নিয়ন কোর 3s1 হয়। তো 3s1 মানে 3s এর মধ্যে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন মানেই তো আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মানেই তো তার স্পিন অনলি ভ্যালু পাওয়া যাবে। তার মানে ওটার ক্ষেত্রে কিন্তু চৌম্বক ভ্রামক 0 হবে না। ম্যাগনেসিয়াম দেখ 3s2 পেয়ার্ড আপ, F- দেখ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস, সব পেয়ার্ড আপ, আর্গন পেয়ার্ড আপ, একমাত্র সোডিয়াম অ্যান্সার। চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিম্নলিখিত যৌগগুলি, রেকর্ডিং হচ্ছে তো ভাই? রেকর্ডিং হ্যাঁ হচ্ছে। চলো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটায় আয়নীয় সমযোজী অসমযোজী 3 প্রকারের বন্ধনই বর্তমান থাকে? ভাই দুটো এক্সাম্পল তোকে বলছি। একটা এক্সাম্পলের নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আরেকটা এক্সাম্পলের নাম হচ্ছে NH4Cl। এই দুটো এক্সাম্পল মাথায় রাখ। NH4Cl এর ক্ষেত্রে কি হয়? এই যে 4টে হাইড্রোজেন কানেক্টেড থাকে না, তার মধ্যে একটা থাকে অসমযোজী বন্ধনের মাধ্যমে, এই পুরোটা, বাকি 3টে তো সমযোজী বন্ধনে।
আর এই পুরোটার মাথায় প্লাস সিএল এর মাথায় মাইনাস, তাহলে দেখ তিনটে সমযোজী, একটা অসমযোজী, সমযোজী রয়েছে, অসমযোজী রয়েছে, আবার তড়িৎযোজী বন্ধন রয়েছে। এই জন্যই দুটো এক্সাম্পল হবে। ঠিক আছে, কোথায় আছে ভাই? NH4Cl আছে। চলো অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট, পাই বন্ড গঠনের জন্য কোন প্রকার অভিলেপনের প্রয়োজন হয়? ভাই পাই বন্ড তো গঠিত হয় যদি পি পি কক্ষকের পার্শ্বীয় অভিলেপন হয়, তাহলে পি পি কক্ষকের পার্শ্বীয় অভিলেপন হয়ে যাবে। পার্শ্বীয় অভিলেপন মানে এরকম। ঠিক আছে, চলো নেক্সট। ওহ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা যখন আগে 11-এ লেখা পরীক্ষা হতো তখন আসতো, এখনো দিয়েছে। চলো দেখি কি করে করতে হয় অঙ্কটা। খুব ভালো করে শুনবে। দেখছিস তো ভাই পেপারটা কিন্তু না সলিড পেপার নিয়ে এসেছি। এই যে সেটটা রয়েছে এই সেটটাকে আমি এমনি এমনি বলিনি, সাজেশন সেট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে তোদের পরীক্ষায়। দেখ খেয়াল কর, বলেছে একটা মৌল এক্স আছে যে একটা দেহকেন্দ্রিক কেলাস গঠন করে। এক্স এর পারমাণবিক ভর 40 বলে দিয়েছে। আমি তোকে কি বলেছিলাম, কোন পরমাণুকে যদি তার পারমাণবিক ভর পরিমাণ নেওয়া যায়, তার মানে তাকে 1 মোল পরিমাণ নেওয়া হয়েছে বলেছিলাম তো। কোন একটা পরমাণুকে তার পারমাণবিক ভর পরিমাণ নেওয়া মানেই 1 মোল পরিমাণ নেওয়া, আর 1 মোল পরিমাণ নেওয়া মানে তার মধ্যে কণার সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। সেম ভাবে কোন অণুকে তার আণবিক ভর পরিমাণ নেওয়া মানে 1 মোল পরিমাণ নেওয়া, আর 1 মোল পরিমাণ নেওয়া মানে তার মধ্যে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যা। এটা তো পরিষ্কার কথা। বলে দিয়েছি এক্স এর পারমাণবিক ভর 40, মানে যদি এক্সটাকে আমরা 40 গ্রাম নিই তাহলে তার মধ্যে কতগুলো পরমাণু রয়েছে? অ্যাভোগাড্রো সংখ্যক রয়েছে, কারণ 40 গ্রাম নেওয়া মানে 1 মোল নেওয়া। বলে দিয়েছি এক্স এর 4 গ্রামে অবস্থিত একক কোষের সংখ্যা কত? খুব ভালো অঙ্ক, খুব মন দিয়ে শুনবে। আমি যদি তোকে জিজ্ঞাসা করি 40 গ্রাম এক্স এর পরমাণু সংখ্যা কত হবে? তুই বলবি দাদা 40 গ্রামটা তো ওর পারমাণবিক ভর, তাহলে 40 গ্রাম এক্স পরমাণু যদি আমি নিই তার মানে সেইটা তার পারমাণবিক ভরের সমান, তার মানে সেখানে পরমাণুর সংখ্যা হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যা একদম। তাহলে 40 গ্রামে যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয় তাহলে 4 গ্রাম এক্স, কারণ 4 গ্রাম এক্স তোকে জিজ্ঞাসা করেছে, 4 গ্রাম এক্স এর পরমাণুর সংখ্যা কত হবে? 40 কে 10 দিয়ে ভাগ করলে 4 হয়ে যায়, তাহলে এন কেও 10 দিয়ে ভাগ করে দে, তাহলে হয়ে গেল এন ডিভাইডেড বাই 10, গল্প শেষ। ওকে, এইবার একটুখানি মন দিয়ে শুন। তাহলে এই যে 4 গ্রাম পরিমাণ এক্স এর মধ্যে পরমাণুর সংখ্যা কত আছে? ভাই এক্স বলতে আবার কেউ ভাবুক হয়ে পড়িস না যেন, হ্যাঁ এক্স মানে একটা পরমাণু। ঠিক আছে, এবার তাহলে 4 গ্রাম এক্স এর মধ্যে কতগুলো পরমাণু রয়েছে? Na/10 সংখ্যক। তুই আমাকে বল, একটা দেহকেন্দ্রিক কেলাসের মধ্যে যদি আমি তৈরি করতে চাই, একটা দেহকেন্দ্রিক কেলাস তৈরি করতে হলে আমার কটা পরমাণু লাগে? দুটো, কারণ একটা দেহকেন্দ্রিক কেলাসে তো দুটোই পরমাণু থাকে। আমার কাছে এতগুলো পরমাণু অ্যাভেলেবেল আছে, আমি কতগুলো দেহকেন্দ্রিক কেলাস গঠন করতে পারবো? ধর আমার কাছে 50 খানা পরমাণু রয়েছে, এটাকে ভুলে যা। আমি বলছি আমার কাছে ধর 50 খানা পরমাণু রয়েছে, আমার একটা কোষ তৈরি করতে গেলে দুটো লাগে, তাহলে আমার কতগুলো কোষ তৈরি করা যাবে? তাহলে 50 ডিভাইডেড বাই 2 মানে 25 খানা কোষ তৈরি করা যাবে। সেমনি আমার কাছে যদি Na/10 সংখ্যক পরমাণু থাকে আর একটা তৈরি করতে যদি দুটো পরমাণু লাগে, তাহলে কতগুলো একক কোষ তৈরি করা যাবে? টোটাল রয়েছে Na/10, একটা তৈরি করতে 2, তাহলে কতগুলো একক কোষ তৈরি করা যাবে? Na ডিভাইডেড বাই 20 সংখ্যক, গল্প শেষ। অপশন নাম্বার সি। ভালো, অঙ্কটা হেভি ছিল না? চলো নেক্সট, 21 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও পরীক্ষাতে বহুবার দেয়, খেয়াল করবে প্রত্যেকে। কি প্রশ্ন দিয়ে দিয়েছে? বলেছে একটি ঘনকাকার একক কোষে কপার পরমাণু 8টি কৌণিক বিন্দুতে অবস্থান করছে। ভাই কেউ যদি 8টা কৌণিক বিন্দুতে অবস্থান করে তাহলে তার মোট সংখ্যা কত হয়? একটা হয়। তাহলে কপারের মোট সংখ্যা কত হয়ে গেল? 1 হয়ে গেল। যারা সলিড স্টেট পড়েছে শুধুমাত্র তারাই পারবে। সিলভার পরমাণু বলেছে পৃষ্ঠতলের মধ্যে অবস্থান করছে, 6টা পৃষ্ঠতলে যদি কেউ অবস্থান করে তাহলে তার মোট সংখ্যা হাফ হয়ে যায়, মানে সিলভার পরমাণুর সংখ্যা হয়ে গেল 3 খানা। আর বলেছে গোল্ড পরমাণু দেহ কেন্দ্রে অবস্থান করছে। কেউ যদি দেহ কেন্দ্রে অবস্থান করে তার মানে সে একা বসে আছে, পিওরলি একা বসে আছে, তার মানে Au পরমাণুর সংখ্যা 1। তাহলে এই তিনটের মাধ্যমে গঠিত যৌগটার সংকেত CuAg3Au, গল্প শেষ। CuAg3Au, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, খুব সাবধান। CuAg3Au, CuAu3Ag আবার এটা দিয়ে দিয়েছে কোথায় আবার, Cu3 দিয়ে যাক। ঠিক আছে, ভালো করে অপশন দেখে মারবি ভাই। চলো নেক্সট, 22 নম্বর। বলেছে নিম্নোক্ত কোন গ্যাসের ক্ষেত্রে সংকট তাপমাত্রাটা সর্বোচ্চ হয়? মাথায় রাখবে সংকট তাপমাত্রা তার ক্ষেত্রেই সর্বোচ্চ হবে যার ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণটা সব থেকে বেশি হবে। ভাই এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন
বা এই যে অক্সিজেন, এরা সবাই ভাই নর্মাল সমযোজী পদার্থ, এদের মধ্যে কোনো রকম পোলারিটি বলে কিছু অ্যারাইজই করবে না। সুতরাং এগুলো প্রত্যেকেই কিন্তু খুব একটা বেশি আন্তঃআণবিক আকর্ষণ বলযুক্ত নয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটু হলেও কিন্তু পোলারিটি অ্যারাইজ করে, সেই কারণে তার মধ্যে কিন্তু একটু হলেও স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করে অ্যাজ কম্পেয়ার টু দিস ওয়ান্স। এইগুলোর থেকে আরো একটা জিনিস আছে, এই প্রত্যেকটার মধ্যে কার্বন ডাই অক্সাইডেরই আণবিক ভর মলিকিউলার মাস সব থেকে বেশি। মলিকিউলার মাস বাড়লে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, ওই জন্য কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে মলিকিউলার মাসের সাথে ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাওয়ার সাথে সব থেকে বেশি সংকট তাপমাত্রা দেখতে পাওয়া যাবে। গল্প শেষ। এইটা একটা ভালো প্রশ্ন, খুব ভিভিআই প্রশ্ন ভাই। যে কটা আজকে যে প্রশ্নটা আমি করাচ্ছি, যে সেটটা আমি করাচ্ছি, এটা যুগান্তকারী সেট ভাই। এই সেটটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, একটু স্ট্যান্ডার্ড সেট। খেয়াল করবি, বলেছে এক মোলের জন্য পিভির সাপেক্ষে পি এর লেখচিত্রটা দেওয়া রয়েছে। এটা বুঝতেই পারছি যে একটা আদর্শ গ্যাসের জন্য নয়। আদর্শ গ্যাসের জন্য যদি হতো পিভিপি লেখচিত্র, তাহলে সেটা এরকম হতো। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, এরকম ভাবে হয়, অনেক সময় সোজা উঠে যায়, নাহলে নিচের দিকে ডাউন করে উপরের দিকে ওঠে। সেটাই তোকে দিয়ে দিয়েছে এখানে, বলে দিয়েছে যে পি এবং ভি হলো যথাক্রমে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। তাহলে এ বিন্দুতে সংনম্যতা গুণক মানে জেড এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। এই বিন্দুটা কোন প্রেসার রিজিয়নের মধ্যে পড়ছে? লো প্রেসার রিজিয়নের মধ্যে পড়ছে, কারণ এ বিন্দুতে আমি দেখতে পাচ্ছি পি এর ভ্যালুটা অনেকটা কম আছে, তাহলে লো প্রেসার রিজিয়ন। এবার বি বিন্দুটা কি, প্রেসারের ভ্যালু তো অনেকটা বেড়ে গেছে, তাহলে বি বিন্দুটা হচ্ছে হাই প্রেসার রিজিয়ন। এবার খেয়াল করে দেখ সংনম্যতা গুণকের ভ্যালুটা কি ছিল। সংনম্যতা গুণক বলা হতো জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। এইটাই তো সংনম্যতা গুণকের ভ্যালু ছিল রে ভাই। তোকে দেখ বলে দিয়েছে এক মোল গ্যাসের রেসপেক্টে, তাহলে এক মোল যদি আমি করি তাহলে পিভি বাই আরটি। এবার প্রশ্নটা কি করেছে, সমনম্যতা গুণকের ভ্যালুটাই চেয়েছে, তাই তো? চল আমাকে একটা কথা বলতো, ভ্যান্ডারওয়াল ইকুয়েশনটা কি? এক মোলের ক্ষেত্রে পি প্লাস এন স্কোয়ারের জায়গার মধ্যে 1 বসে গেল, তাহলে এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি, এন এর জায়গায় 1, তাহলে ভি মাইনাস বি ইকুয়াল টু এনআরটি তে এন এর জায়গায় 1, তাহলে আরটি। গল্প শেষ। এবার একটুখানি খেয়াল করতো, এই যে পুরোটা যেটা আমি করছি, এই পুরো সমীকরণটায় আমি কোন বিন্দুতে বার করছি? না দাদা এ বিন্দুতে বার করছো। এ বিন্দুটার মধ্যে প্রেসারটা কি? প্রেসারটা দাদা অনেকটা লো, কারণ দেখো এই যে প্রেসার একদম লো এ বিন্দুতে। তাহলে যদি ইন ভেরি লো প্রেসার, কি লিখতে পারি ভাই? ভেরি লো প্রেসার মানে ভলিউম অনেক অনেক বেশি, তাহলে ভলিউম ভি মাইনাস বি এর যে ভ্যালুটা, সেটা নিয়ার ইকুয়াল টু আমি ভি লিখতে পারি। ভি এর ভ্যালু বি এর থেকে অনেক বেশি, তাহলে আমি লিখতে পারি তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু আরটি। তুই বলতে পারিস দাদা পি ভি প্লাস এ বাই ভি ইকুয়াল টু আরটি, তুমি লিখতেই পারো। আমি বললাম একদম, কারণ ভিটাকে দেখ ভেতরে গুণ করে দিলাম। এইবার কি করব, আমার যেহেতু পিভি বাই আরটি লাগবে জেড বার করার জন্য, তাহলে আমি প্রত্যেকটাকে আরটি দিয়ে ভাগ করে দেবো। তাহলে পিভি বাই আরটি প্লাস এ বাই আরটি ভি ইকুয়াল টু 1। তাহলে লো প্রেসার রিজিয়নের মধ্যে এই পিভি বাই আরটি মানে জেড এর ইকুয়েশনটা কি বেরোচ্ছে? জেড এর ইকুয়েশনটা আসছে 1 মাইনাস এ বাই আর টিভি। যারা গ্যাস গ্যাস করছিলি, দেখ গ্যাসেরই একটা ইকুয়েশন প্রমাণ তোকে শিখিয়ে দিলাম। তাহলে লো প্রেসার রিজিয়নে জেড এর ভ্যালু 1 মাইনাস এ বাই আর টিভি, 1 মাইনাস এ বাই আর টিভি। এই যে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছো? পারছো? এইরকম ভাবে পড়তে হবে ভাই, আস্তে আস্তে শিখতে হবে ভাই। প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করে করে যাচ্ছি, খেয়াল কর। আচ্ছা এটা কি বলে দিয়েছে? 24 নম্বর প্রশ্ন, কালার জিজ্ঞাসা করেছে। সবুজ সাথী, সবুজ সাথী কে? এই যে বেরিয়াম ক্লোরাইড, বেরিয়ামই তো সবুজ। তাহলে চারেরটা এ হবে, চারেরটা এ কোথায় আছে? চারেরটা এ দু জায়গাতে আছে, বাকি দুটো ঘ্যাস ঘ্যাস করে কেটে দাও। এবার এলআইসিএল, এলআইসিএল তো ভাই লাল হয়, তাহলে একেরটা সি হবে, একেরটা সি কোথায় আছে? এই যে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। গল্প শেষ। স্মার্টলি করতে হবে ভাই। চল দেখি, ওরে সর্বনাশ করেছে, কাজ বাজ দিয়ে প্রশ্ন দিয়েছে ভাই। এটা হোমওয়ার্ক, হ্যাঁ তোরা করে আমাকে একটুখানি চ্যাট সেকশনের মধ্যে বলিস, কারণ এটা বায়োলজির প্রশ্ন তো, আমি বায়োলজিতে খুব ভালো। চল এবার নেক্সট 26 নম্বর প্রশ্ন, 1 নম্বর শ্রেণীর মৌলগুলো কি ধরনের প্রকৃতি ধারণ করে জিজ্ঞাসা করেছে। তুই আমাকে একটা কথা বল ভাই, আমরা যখন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, পারমাণবিক ব্যাসার্ধটা হালকা 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 করে ছোট হতে থাকে। যদি পারমাণবিক ব্যাসার্ধটা হালকা 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 করে ছোট হতে থাকে, তার মানে ইলেকট্রন, বহিঃ কক্ষপথের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা কমছে।
তার মানে নিউক্লিয়াসের ওই ইলেকট্রনটার উপর আকর্ষণটা বাড়ছে, ওকে বেরোতে দেবে না। যদি ও বেরোতে না পারে, যদি এখান থেকে ইলেকট্রন বেরোতে না পারে, তাহলে ইলেকট্রন ঢুকতে তো পারে, বেরোতে পারছে না, ঢুকতে তো পারছে। তাহলে এই বরাবর যত যাব, যত ইলেকট্রনটা বেরোতে পারছে না, তার মানে নিজের জারণটা ঘটছে না ভাই। শুধু ইলেকট্রন ঢুকতে পারছে, ইলেকট্রন ঢুকছে মানে কি ঘটছে বল? বিজারণ ঘটছে। তার মানে খেয়াল কর, যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব, তত শুধুমাত্র আমার কি ঘটবে? বিজারণ ঘটবে। তাহলে আমার নিজের যদি বিজারণ ঘটে, আমি অন্য কাউকে কি করতে পারি? জারিত করতে পারি। তার মানে এই বরাবর যত যাচ্ছি, জারণ ধর্ম বাড়ছে, অন্যকে জারিত করার ধর্ম বাড়ছে। আচ্ছা, অন্যকে যদি জারিত করার ধর্ম বাড়ে, তাহলে আমি উত্তম কি? আমি উত্তম জারক। আর এই পাশে যারা আছে তারা তাহলে কি? উত্তম বিচারক। কারণ কেন কেন কারণ সাইজটা অনেক বড়। সাইজ বড় হলে এখান থেকে ইলেকট্রনটা সহজে বেরোতে পারে। ইলেকট্রন সহজে বেরোচ্ছে মানে এর কি ঘটছে? জারণ। এর যদি জারণ ঘটে, তাহলে অন্য কাউকে কি করবে? বিজারিত করবে। অন্য কাউকে যদি বিজারিত করে, তাহলে এ একজন কে? এ একজন অন্য কাউকে বিজারিত করছে। অন্য কাউকে প্রতারিত করলে সে একজন প্রতারক, অন্য কাউকে বিজারিত করলে সে একজন বিচারক। তাহলে ওই জন্যই তো গ্রুপ 1 মানে প্রথম এলিমেন্টস গুলো কি হয়ে যায়? উত্তম বিচারক পদার্থ হয়ে যায়। আশা করতে পারি ঢুকছে খবিতে ভাই একদম। নেক্সট বলেছে H2 এর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তা অনুযায়ী সঠিক ক্রম। ভাই রেকর্ড হচ্ছে তো ভাই, আমার কিন্তু এটাই একটা মাত্র চিন্তা। হ্যাঁ চলো, পারফেক্ট রেকর্ড হচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা কি দিয়েছে? H2 এর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক ক্রম। খেয়াল করে দেখ ভাই, আজকে যদি H2 এর সঙ্গে বিক্রিয়া হয়, লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াগুলো সব আমাদের ক্লাসের মধ্যে পড়িয়েছি। লিথিয়াম হাইড্রাইড, সোডিয়ামের সঙ্গে H2 এর বিক্রিয়া, সোডিয়াম হাইড্রাইড। যারা যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা আছে, নাচছে ভাই এতক্ষণে। এই কিছুদিন আগে গ্যাসের এই প্রমাণটা করিয়েছিলাম। এই কোথায় গেল? এই যে প্রমাণটা কিছুদিন আগে করিয়েছিলাম। চল, এই যে LiH2 LiH হয়ে গেল, NaH2 NaH হয়ে গেল। তার মানে তুই বুঝতে পারছিস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রাইড তৈরি হয়। লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, সিজিয়াম হাইড্রাইড। এবার তুই এস ব্লকের কনসেপ্ট লাগা। তোকে আমি কি শিখেছি, মানে তোদেরকে শেখাইনি, এস ব্লক ইউটিউবের মধ্যে দিইনি। দেখ, যত নিচের দিকে যাচ্ছি, তত যে মেটালটা রয়েছে, সেই মেটালটার তো আকারটা বাড়ছে, কিন্তু হাইড্রোজেনের আকারটা তো সেম আছে ভাই। সেই কারণে কি হচ্ছে, আমরা জানি ছোট ছোট আর বড় বড় এদের মধ্যে বন্ডিং ভালো হয়। বন্ডিং ভালো মানে ল্যাটিস এনার্জি বেশি হয়। কিন্তু যদি ছোট বড় হয়ে যায়, একজন বড় একজন ছোট, ধর তোর দুখানা বাচ্চা মেয়ে আছে, ওরা খুব সুন্দর খেলবে। দুখানা ধর দুটো ধর তোরা ধর দুই বন্ধু বান্ধবী আছে তো ভাই, মেয়েদের বন্ধু আছে, সিনেমা দেখতে চলে যাবি, দুই একটা পুচকে মেয়ের সাথে যাবি? কোনোদিন যাবি না। না, আমার ওই কোচিনের বন্ধুটা চাই যে পাশে বসে। আমার মানছে না দাদা, কি করা যাবে, মানিয়ে দাও একটু। তো ওইসব তো করতে মানে পারা যায় না আর কি। তো যাই হোক, ভেবে নে, মনে মনে ভেবে নে তুই তো ওকেই প্রেফার করবি। তো সেম এজ মানে বড় বড় বা ছোট ছোট প্রেফার ভালো। কিন্তু তোকে যদি বলা হয় তোর কোনো দাদুর সাথে মুভি দেখতে যা, তুই যাবি না। তোকে যদি বলা পুচকে কোনো বাচ্চা ছেলের সাথে যায়, তুই যাবি না। তার মানে ছোট বড় কম্বিনেশনটা খুব একটা ভালো হয় না। তাহলে ল্যাটিস এনার্জিটা বেশি হয় না, কিন্তু সেম সাইজের ক্ষেত্রে ল্যাটিস এনার্জিটা বেশি হয়। তার মানে স্টেবিলিটিটা বেশি হয়। এই জন্য যত নিচের দিকে সাইজটা বাড়ছে, তত ল্যাটিস এনার্জিটা কমছে। কারণ সাইজ ডিফারেন্স তৈরি হচ্ছে। হাইড্রোজেন তো ছোট, ও চাইবে ছোটর সাথে থাকতে, কিন্তু নিচে যত যাচ্ছি তত তো সাইজ বেড়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেনের সাথেও ল্যাটিস এনার্জিটা কমে যাচ্ছে। গল্প শেষ। ল্যাটিস এনার্জি যত কমবে, ওকে বন্ধনটা তৈরি করতে চাইবে? করতে চাইবে না। তাহলে সক্রিয়তা কার সবচেয়ে বেশি হবে? যার ক্ষেত্রে সব থেকে স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে কম্পাউন্ড সব থেকে স্টেবল, তার ফলে লিথিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করার সক্রিয়তা সবচেয়ে বেশি। লিথিয়ামের সবচেয়ে বেশি তো সবচেয়ে কম কর দাদা। সিজিয়ামের সবচেয়ে কম, মানে লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত ক্রমশ কমে। অপশন কোথায় আছে? লিথিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়ামের সবচেয়ে বেশি সোডিয়াম। সিজিয়াম আগে কেন দিয়ে দিচ্ছে ভাই? এই অপশন ভুল আছে। লিথিয়াম সব থেকে বেশি, তারপরে সোডিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম হবে। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি সুপার অক্সাইড গঠন করে না? এই একটা কিন্তু খুব তাজ্জব প্রশ্ন, বিভিন্ন বইয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি তোকে একটা কথা বলি, সুপার অক্সাইড কারা গঠন করে? যারা একটু সাইজে বড় হয় ভাই। এস ব্লকের মধ্যে দেখবি পড়িয়েছি, পটাশিয়াম, রুবিডিয়াম, এরা দুজনে সুপার অক্সাইড গঠন করে। করে না কারা? লিথিয়াম অক্সাইড তৈরি করে। লিথিয়ামের অক্সাইড Li2O। সোডিয়াম কিন্তু ভাই পারঅক্সাইড তৈরি করে Na2O2। কিন্তু তোকে এই দুটোই দিয়ে বসে আছে।
সেই জন্য সব থেকে সেফ অপশন খেলবি, যেটা সবচেয়ে ছোট ওটা অ্যান্সার মারবি। লিথিয়াম কিন্তু সুপার অক্সাইড গঠন একদমই করবে না, কারণ ওটা সবচেয়ে ছোট হয়। ঠিক আছে, চলো নেক্সট। 29, নিম্নলিখিত কোন যৌগটি সর্বনিম্ন লুইস অ্যাসিডিক ধর্ম দেখায়? গ্রুপ 13 কেমিস্ট্রি ভাই, খেয়াল করে দেখ। সর্বনিম্ন, প্রথম কথা হচ্ছে এরা প্রত্যেকেই লুইস অ্যাসিড, কারণ এদের প্রত্যেকের মধ্যেই বোরনের সঙ্গে দেখ 3খানা হ্যালোজেন কানেক্ট আছে ভাই। 3খানা হ্যালোজেন মানে কি? একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, তাহলে 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন। কিন্তু বোরনের এখানে তো 6টা ইলেকট্রন নিয়ে চলবে না, ওর তো অষ্টক পূর্তি করতে হবে। এই জন্য প্রত্যেকটা 4জনই কিন্তু ভাই লুইস অ্যাসিড। এবার কার ক্ষেত্রে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কম সেটা তোকে বলতে হবে। লুইস অ্যাসিড মানে কি? বোরনের ইলেকট্রনের ঘাটতি রয়েছে, বোরন ইলেকট্রন চাইছে। 4 থেকে আঁক একটু। বোরনের সঙ্গে এখানটায় রয়েছে 3খানা আয়োডিন, বোরনের সাথে এখানটায় রয়েছে 3খানা ক্লোরিন, বোরনের সাথে এখানটায় রয়েছে 3খানা ব্রোমিন, বোরনের সাথে এখানটায় রয়েছে 3খানা ফ্লুরিন। জানিস তো কি হয়? এই যে হ্যালোজেন্স গুলো আছে এদের কাছে 3টে করে লোন পেয়ার থাকে। যারা জানিস না বন্ডিং এর ভিডিও দেখ এক্ষুনি। এই যে ফ্লুরিনের কাছে যে 3খানা লোন পেয়ার থাকে, ফ্লুরিনের কোন অরবিটালের মধ্যে থাকে বলতো লোন পেয়ার গুলো? একটা এস এর মধ্যে থাকে, বাকি তো সব দাদা পি এর মধ্যে থাকে। তাহলে দাদা এই যে এগুলো 2p অরবিটালের মধ্যে থাকে। এই যে 2p অরবিটালের মধ্যে যে লোন পেয়ারটা রয়েছে, সে খুব সহজে বোরনের ফাঁকা 2p অরবিটালের মধ্যে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করতে পারে। যেহেতু ফ্লুরিনেরও 2p, বোরনেরও 2p যেহেতু মিক্স করে গেছে, 2p যেহেতু ম্যাচ করে গেছে, যেহেতু সাইজটা সিমিলার হয়ে গেছে, বললাম না সাইজ সিমিলার হয়ে সবকিছু অ্যালাউড। যেহেতু 2p সাইজ সেম, সেই কারণে ফ্লুরিন খুব সহজে বোরনের মধ্যে ইলেকট্রন পেয়ার ডোনেট করে পি পাই বহু বন্ধন তৈরি করতে পেরেছে। অর্থাৎ ফ্লুরিন বোরনকে ইলেকট্রন দিয়ে হেল্প করতে পেরেছে, মানে ফ্লুরিন বোরনের ইলেকট্রন ঘাটতি কিছুটা হলেও কমাতে পেরেছে। কিন্তু আজকে তুই ক্লোরিনের কথা চিন্তা কর, 3p, বোরনের আছে 2p। তুই আয়োডিনের চিন্তা কর, 5p, বোরনের আছে 2p। বোরনের চিন্তা কর 4p, বোরনের আছে, এই ব্রোমিনের চিন্তা কর 4p, বোরনের আছে 2p। তাহলে এই 3p, 2p, 4p, 5p, এই যে এই সমস্ত জিনিসগুলো তুই দেখছিস, তাদের কোনোটার সাথেই তো বোরনের সাইজটা ম্যাচ করছে না, শুধুমাত্র ফ্লুরিনের সাথেই ম্যাচ করছিল। ওই জন্য ফ্লুরিনই সবচেয়ে ভালো করে ইলেকট্রন ডোনেট করতে পারছিল। তার ফলে ফ্লুরিনের সাথে যুক্ত বোরনের ইলেকট্রন ঘনত্বটা অনেকটা বেশি অ্যাজ কম্পেয়ার টু বাকিগুলোর। তার মানে এর ইলেকট্রন ঘাটতিটা অনেকটা কম। ইলেকট্রন ঘাটতি কম মানে এ সব থেকে বাজে লুইস অ্যাসিড, কারণ ওর কাছে ইলেকট্রন বাকিদের থেকে বেশি আছে। তাহলে সর্বনিম্ন লুইস অ্যাসিড কার? BF3। আশা করতে পারি ক্লিয়ার আছে। যদি প্রশ্ন করতো সর্বোচ্চ লুইস অ্যাসিড কোনটা, অ্যান্সার করো কমেন্ট সেকশনে। চলো নেক্সট, 30 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন যৌগটি ডাইমার গঠন করে? AlCl3 ডাইমার গঠন করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বুঝতেই পারছিস 3টে ক্লোরিন 6টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি। কিভাবে ডাইমারটা তৈরি হয়? এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। এই যে আবার অ্যালুমিনিয়ামটার ক্ষেত্রে কি হয়? এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। এবার কি হয়? এই যে ক্লোরিনটা নিজের ইলেকট্রন পেয়ার এই অ্যালুমিনিয়ামকে ডোনেট করে, এই ক্লোরিনটা নিজের ইলেকট্রন পেয়ার এই অ্যালুমিনিয়ামটাকে ডোনেট করে। তার ফলে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের 8টা করে ইলেকট্রন সম্পূর্ণ হয়ে যায়। এইভাবে ওরা অষ্টক পূর্তি করে এবং AlCl3 একটা ডাইমার তৈরি করে। ডাইমারটা দেখতে কেমনি হয়? Al2Cl6। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত কোন যৌগটির মধ্যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বর্তমান? 3 সেন্টার 2 ইলেকট্রন মানে কি ভাই? হাইড্রোজেন ব্রিজ বন্ড বা বানানা বন্ড। কোথায় থাকে? ডাইবোরেন মলিকিউলটার মধ্যে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। ডাইবোরেনটা কি বলতো? এই যে BH3 আছে, BH3 একটা ডাইমার, সেটাই তো ডাইবোরেন একদম। চলো, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটার নিঃসঙ্গ ইলেকট্রন জোট প্রভাব সর্বাধিক? পি ব্লকের ভিডিওটা যে পড়েছে সে ইজিলি অ্যান্সার করতে পারবে। সব থেকে বেশি কার ক্ষেত্রে? লেডের ক্ষেত্রে, কারণ ওখানে 4f অরবিটাল দেখতে পাওয়া যায় ভাই, তাই না? চলো নেক্সট। নিম্নলিখিত কোন যৌগটির আর্দ্র বিশ্লেষণ সব থেকে বেশি হয়? যে পি ব্লক করেছে সে পারবে। কোন ক্ষেত্রে হয়? CCl4। আর্দ্র বিশ্লেষিত হয় না, তাই তো? হয় না CCl4। কারণ কি? কার্বনের মধ্যে কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, বাকি সবকটার মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, ফলে আর্দ্র বিশ্লেষণ সম্ভব। কার্বনের নেই বলে এখানে আর্দ্র বিশ্লেষণ হয় না। 33 হয়ে গেল। 34 নম্বর প্রশ্ন। এই দেখ, যারা পি ব্লক করেছে ইজিলি অ্যান্সার করতে পারবে। C60 ফুলারিন। নিচে যা ভাই, এক্ষুনি এই ভিডিওটা দেখার পরে যা, পি ব্লকের গ্রুপ 14 দেওয়া রয়েছে, মোল দেওয়া রয়েছে, বন্ডিং দেওয়া রয়েছে, পরমাণু গঠন দেওয়া রয়েছে, পড়ে নে। চল, C60 ফুলারিন গঠনের মধ্যে কটা ষড়ভুজ কটা পঞ্চভুজ বর্তমান? ষড়ভুজ বার করার টেকনিক শিখিয়ে দিয়েছিলাম ভাই, বলেছিলাম n/2 -10 করে দিবি।
আর পঞ্চভুজ, পঞ্চভুজ দাদা সবসময় 12 হবে, তার মানে 12টা পঞ্চভুজ। এ ভাই দেখ, পঞ্চভুজের সংখ্যা জানলেই তো অ্যান্সার হয়ে যায়, কারণ বাকিগুলোর মধ্যে তো পঞ্চভুজ ভুল লেখা আছে। তাহলে অপশন নাম্বার এ। ষড়ভুজ কি করে বার করে দাদা? এন, এন মানে হচ্ছে সি, 60, 60 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 মাইনাস 10, 60/2 মানে 30, 30 মাইনাস 10 করলে 20, 20টা ষড়ভুজ, 12টা পঞ্চভুজ। তাহলে তোরা কমেন্ট সেকশনের মধ্যে লেখ সি 60 ফুলারিনে, সি 70 ফুলারিনে কটা ষড়ভুজ কটা পঞ্চভুজ আছে। লাস্ট প্রশ্ন, নিম্নোক্ত করিয়েছিলাম তো পি ব্লকে, দেখেছিস যে কটা গ্রুপ 14 এর ভিডিও মানে কনসেপ্ট এসছে, প্রশ্নের এসছে, প্রত্যেকটা আমি 1 ঘন্টার ভিডিওর মধ্যে করিয়ে দিয়েছি। বলেছিলাম যা যা প্রশ্ন আছে সব করিয়ে দেবো ওই একটা ভিডিওতে। দেখ আমি অ্যান্সারটা ডিরেক্ট বলবো, এখানে যারা যারা ভিডিও দেখবে তারাই পারবে, ওই ভিডিওটাকে দেখতেই হবে। 1 ঘন্টার মধ্যে পি ব্লক গ্রুপ 14 খতম। কটা প্রশ্ন পারছিস দেখ গ্রুপ 14 এর জন্য, একটা, দুটো, তিনটে, চারটে, 4খানা প্রশ্ন তুই ওই একটা ভিডিও দেখে পেয়ে যাচ্ছিস। এই যে এন সিলাইলামিনটা সমতুলীয় CH3 এর তুলনায় অধিক ক্ষারীয়, একদম না, কম ক্ষারীয় হয়। সিলাইলামিনটা পিরামিডীয়, ভুল কথা। সিলাইলামিন পিরামিডীয়, ভুল কথা। সিলাইলামিন সমতলীয় CH3 এর তুলনায় কম ক্ষারীয়, ভেরি অপশন নাম্বার ডি। 4টে প্রশ্ন বাড়িয়ে দিলাম তোদের 1 ঘন্টার ভিডিও দিয়ে। যারা পেড ব্যাচে পড়ছিস তারাও বুঝতে পারছিস ভাই। হয়ে গেল কমপ্লিট, প্রত্যেকটা প্রশ্ন ইন ডিটেল ডিসকাস করলাম তোদের সাথে, শুধু বলে বলে চলে যাইনি ভাই। আর এইভাবেই ডিসকাস করবো। 2 নম্বর ভিডিও এসছে, এখন 8টা দেবো। আজকের মতো এখানেই, আর সময় নষ্ট করছি না, বাড়িকে পর 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 খুব তাড়াতাড়ি পড়তে থাক ভাই। বাকি সাবজেক্টও পড়, খুব ভালো করে পড়, ফিজিক্স বাঁচিয়ে নে, অঙ্ক বাঁচিয়ে নে, কেমিস্ট্রি ভালো করে পড়ে নে। আজকের মতো এখানেই, ভালো থাকিস, টাটা।